আচ্ছা দেখো তো, গত ক্লাসে আমরা করতেছিলাম আমাদের আদর্শ বিচ্যুতি পড়ছিলাম, আর গড় মুনাফার হার পড়ছিলাম দুইটা ক্ষেত্রে। একটা পড়ছিলাম সম্ভাবনা সহ, আর আরেকটা পড়ছিলাম সম্ভাবনা ছাড়া। আচ্ছা, এইটা এই চ্যাপ্টারে চার ধরনের ম্যাথ আছে। তো চার ধরনের ম্যাথের মধ্যে আমরা দুই ধরনের ম্যাথ করে ফেলছি, আর দুই ধরনের ম্যাথ বাকি। তার মধ্যে এই যে তোমার এইটা একটা, এটা খুবই ছোট। তো এইটা আসলে অত কঠিন কিছু হবে না ইনশাল্লাহ, বাট সমস্যাটা যেটা হয় মোস্টলি সেটা হবে এই যে পোর্টফোলিও ঝুঁকি। আমরা এতদিন পড়তেছিলাম শুধু ঝুঁকি, এর আগের গুলাতে শুধু ঝুঁকি বা শুধু আয়ের হার। বাট এখন আমরা পড়বো পোর্টফোলিও ঝুঁকি বা পোর্টফোলিও আয়ের হার। আর শুধু ঝুঁকি বা শুধু আয়ের হারের ক্ষেত্রে দুইটা বিষয় ছিল। যেখানে আয়ের হার থাকতো, আয়ের হার বের করতে বলতো অথবা আদর্শ বিচ্যুতি বের করতে বলতো, তো এক জায়গায় ছিল যেখানে কোনো সম্ভাবনা ছিল না, আরেক জায়গায় সম্ভাবনা ছিল। আর পোর্টফোলিও ঝুঁকিটা দুইটার থেকে ডিফারেন্ট। আচ্ছা, পোর্টফোলিও মানে কি আমাকে বলো, বলো। পোর্টফোলিও তো হচ্ছে আহ, এরকম না যে টাকা কিছু হচ্ছে গিয়ে ইনভেস্ট করে আর নাইলে হচ্ছে গিয়ে ক্যাশ রেখে দেয় এমন কিছু। মানে একটা জায়গায় ইনভেস্ট না করে দেখা যায় অনেকগুলা জায়গায় বিনিয়োগ করতেছে এইটাই। হ্যাঁ, সেকেন্ড জিনিসটা যেটা তুমি বলছো সেটা, যে তোমার যে সম্পত্তি বা তোমার যে ইনভেস্টমেন্ট সেটা স্পেসিফিক নির্দিষ্ট কোনো ক্ষেত্রে ইনভেস্ট না করে তুমি ভ্যারাইটিজে করবা, সেটাই হচ্ছে পোর্টফোলিও। মানে পোর্টফোলিও মানে কম্বিনেশন অফ কি, ইনভেস্টমেন্ট বলতে পারো, কম্বিনেশন অফ বিজনেস বলতে পারো, এটা যে কোনো কিছু হইতে পারে। মানে জাস্ট ডো নট কিপ অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। ধরো তোমার আম্মু 30টা ডিম কিনছে, তো 30টা ডিম কিনে সে একটা ওই যে দেয়, কেস দেয়, 30টার জন্য একটা কেস দেয়, ওই কেসের মধ্যে আনলো। তো সে যদি ধরো তার হাত থেকে যদি পড়ে যায়, তার 30টা ডিমই কিন্তু শেষ। কিন্তু সে যদি একটা কেসে না আইনি, সাপোজ ধরো দুইটা কেসে আনতো, তা একটা যদি পড়তো তাহলে কি 30টা নষ্ট হইতো না 15টা নষ্ট হইতো? 15টা। এই যে তার মানে কি, তুমি একটা কেসে না এনে বা একটা বাস্কেটে না এনে দুইটা বাস্কেটে এনে এই 15টা ডিম তুমি কি করতে পারলা, সেভ করতে পারলে। তো এটাই হচ্ছে কনসেপ্ট অফ পোর্টফোলিও, যে তোমার সকল সম্পত্তি বা তুমি যে ইনভেস্ট করবা, তুমি যদি একটা অ্যাসেটে বা এক টাইপ অফ অ্যাসেটে ইনভেস্ট করো, যে যে ঝুঁকিটা থাকে সেটা যদি তুমি পোর্টফোলিও গঠন করে, অর্থাৎ একাধিক সম্পত্তি ইনভেস্ট করো, একাধিক সম্পত্তি, তো তাহলে সেক্ষেত্রে ঝুঁকি কিছুটা কমে যায়। এটাই হচ্ছে পোর্টফোলিও। আর পোর্টফোলিও গঠনের মূল উদ্দেশ্য কি, এই যে ঝুঁকি কমে যাওয়া। দেখো এই যে এখানে বলা আছে, আহ আর্থিক ব্যবস্থাপকের কাজ হলো, এই যে এই লাইনটা খেয়াল করে দেখো, আমি আগে পরের লাইনটা আগে পড়াচ্ছি তারপরে দেখাচ্ছি, যে আর্থিক ব্যবস্থাপকের কাজ হলো দক্ষ পোর্টফোলিওর মাধ্যমে ঝুঁকি হ্রাস করা। আচ্ছা, তো তোমাদের কোয়েশ্চেন হয় যে পোর্টফোলিও গঠন করা হয় কেন, বা হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ, বা পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য কি, অ্যান্সার কি হবে? ঝুঁকি হ্রাস করা। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখন আমরা আসি যে পোর্টফোলিওটা কি। এই এখান থেকে দেখো যে একজন বিনিয়োগকারী তার সমুদয় অর্থ, অর্থাৎ টোটাল টাকাটা একটা আহ নির্দিষ্ট শেয়ার বা আর্থিক সম্পত্তিতে বিনিয়োগ না করে একাধিক আর্থিক সম্পত্তি বা হাতিয়ারে বিনিয়োগ করে, তখন তাকে পত্রকোষ বা পোর্টফোলিও বলে। এটা কি বোঝা গেছে না বোঝা যায় নাই? বুঝছি। আচ্ছা, তো এখান থেকে দুইটা কোয়েশ্চেন হবে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে পোর্টফোলিও কাকে বলে বা পোর্টফোলিও কি, আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য কি। পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস। আর পোর্টফোলিওর আরেকটা নাম বলছে ওরা, এই যে এখানে দেখো, পোর্টফোলিও বাংলা নামটা হচ্ছে পত্রকোষ। আচ্ছা, এরপরে দেখো যে এর আগে যেটা বললাম যে আর্থিক ব্যবস্থাপকের কাজ কি, দক্ষ পোর্টফোলিও গঠনের মাধ্যমে ঝুঁকিটা কি করা, হ্রাস করা। আর দক্ষ পোর্টফোলিও বলতে ওই পোর্টফোলিওকে বোঝায় যা একটা নির্দিষ্ট পরিমাণ ঝুঁকির ক্ষেত্রে আয় বৃদ্ধি করে অথবা একটা নির্দিষ্ট মাত্রার আয়ের ক্ষেত্রে ঝুঁকি হ্রাস করে। মানে দক্ষ পোর্টফোলিও, দক্ষ হওয়া মানে কি, তোমার রেট অফ রিটার্ন বাড়বে, অন্যথায় ঝুঁকিটা কমাই দিবে, এটাই হচ্ছে দক্ষ পোর্টফোলিও। আচ্ছা, এর পরের পেজে যদি আসি আমরা, দেখো
সবকিছুর ক্ষেত্রে পোর্টফোলিও আয়ের হার। আচ্ছা তুমি আমাকে একটু বলো তো, তুমি যখন পোর্টফোলিও করবা তখন কি তোমার টোটাল অ্যাসেটটা একটা জায়গায় ইনভেস্ট করবা নাকি একের চেয়ে বেশি জায়গায় ইনভেস্ট করবা? বলো। একের চেয়ে বেশি। একের চেয়ে বেশি, তাইলে এখন পোর্টফোলিও আয়ের হার কি বলে? তো পোর্টফোলিও আয়ের হার বলতে বিভিন্ন সম্পদে বিনিয়োগ হতে সম্মিলিত আয়ের হারকে বোঝায়। এটা নিয়ে তো কারো কনফিউশন থাকার কথা না। আগে আমরা একটা অ্যাসেটের কথা চিন্তা করতাম, একটা অ্যাসেট থেকে 2011 সালে, 2012 সালে, 2013 সালে কি পরিমাণ রিটার্ন আসে। আর পোর্টফোলিওর ক্ষেত্রে বিভিন্ন অ্যাসেটে, ধরো 2011 সালে এ অ্যাসেট থেকে 10 টাকা, বি অ্যাসেট থেকে 12 টাকা, সি অ্যাসেট থেকে 13 টাকা, এইভাবে তোমার রিটার্ন আসছে। তো পোর্টফোলিও আয়ের হার বলতে এই যে বিভিন্ন সম্পদে বিনিয়োগ হতে সম্মিলিত আয়ের হারকে বোঝায়। কারো কোনো কোয়েশ্চেন আছে, কারো কোনো সমস্যা আছে এখানে? মানে এখানে পোর্টফোলিও, পোর্টফোলিওটা কোনটা, যেটা ইনভেস্টমেন্ট 6 জায়গায় করা হয়েছে, 6 জায়গা থেকে যে ইনকামটা আসতেছে ওইটা, ওইটা হ্যাঁ হচ্ছে আয়ের হার। হ্যাঁ, সম্মিলিত আয়ের হার একসাথে করে না আলাদা আলাদাই? একসাথে। সম্মিলিত মানে একসাথে। আচ্ছা, এটা আয়ের হার কিভাবে, যেমন ইনভেস্টমেন্ট হচ্ছে 20 হাজার করা হয়েছে, ওইটার উপরে ইন্টারেস্ট কত আসছে, এটা নাকি হচ্ছে যে মানে কি জানি বলতেন, ভুলে গেছি যদিও। মানে না, আয়ের আমি হারটা কি বলি, মানে আমি বলি, আমি, কেন? আমাকে বলতে দাও। সেটা হচ্ছে, তুমি যেটা বলতেছো সেটা ব্যাংকের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো। নট অনলি ব্যাংক, ধরো তুমি আহ শেয়ার কিনছো, 20,000 টাকার শেয়ার কিনে তুমি দেখলা তোমার টোটাল 100 টাকা লাভ হয়েছে। তো তুমি এখান থেকে 100-কে 20,000 দিয়ে ভাগ করলে তুমি আয়ের হারটা পেয়ে যাচ্ছ না? এরকম আর কি, যে টোটাল কত টাকা ইনভেস্ট করে ওইটার রেশিও কত টাকা আসছে তোমার কাছে, বা যে টাকাটা আসছে সেটা টোটাল ইনভেস্টমেন্টের কত টাকা, সেটাই হচ্ছে রিটার্ন বা আয়ের হার। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, মানে ব্যাংকের ক্ষেত্রে তো আমাদেরকে বলেই দেয় 6%, 7%, 8%। সবসময় ওইটা হচ্ছে তোমরা যেটা চিন্তা করছো, বাট কিছু কিছু সময় তো বলে দিবে না। যেমন শেয়ার, তুমি জানো না কয় টাকা আসবে। ধরো 20,000 টাকা ইনভেস্ট করে 2,000 টাকা আসছে, তো তুমি দেখবা যে 2,000 টাকা 20,000 টাকার কত পার্সেন্ট, এইটাই তোমার তখনকার জন্য আয়ের হার। বুঝতে পারছো? তো তোমাদের এইটা করতে হবে না, এটা তোমাদের প্রশ্নে বলে দিবে যে কোন সম্পদে আয়ের হার কত। আচ্ছা, আর পোর্টফোলিও আয়ের হারের ফর্মুলাটা কি জানো? সামেশন আর আই, এই আইটা কিন্তু নিচে দিবা, ডব্লিউ আর এর সাথে না, নিচে, ডব্লিউ আই। পোর্টফোলিও আয়ের হারের ফর্মুলা কি বলো? সামেশন আর আই। এই যে এটা দেখার দরকার নেই ওরা কি বলছে, এটা দেখার দরকার নেই। তুমি জাস্ট মনে রাখবা যে পোর্টফোলিও আয়ের হারের ফর্মুলা হচ্ছে সামেশন আর আই, ডব্লিউ আই। ঠিক আছে? যদি পোর্টফোলিওতে আয়ের মানে হার বের করতে বলে। হ্যাঁ। মানে সামেশন, তারপর হচ্ছে আর ইনটু আই, দেন আবার না, হচ্ছে ডাব্লিউ আই ইনটু, এটা মানে বুঝি নেই। আর আই ইন্টু ডব্লিউ আই, আর ইন্টু আই না, আর আই ইন্টু আচ্ছা, ডব্লিউ আই। ওকে ওকে। ঠিক আছে? এখন এই দুইটা আই কি সেম হবে? তোমার আই নিয়ে চিন্তা করতে হবে না। আইটা কোনো ফ্যাক্টরি না, জাস্ট হচ্ছে তুমি ফর্মুলা হিসেবে লিখবা। আইটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আই হবে 1, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আর হবে 2। ওই যে যে কয় বছরের, সেটা হচ্ছে আই ইন্ডিকেট করতেছে যে 4 বছরের। জিজ্ঞেস করতেছি হ্যাঁ। আচ্ছা, আই কি তো লিখবো না হুম। কিছু লিখতে হবে না, এটা এইভাবেই রাখবা। তোমার এটা অতটা ইম্পর্টেন্ট না আর কি, আইটা কত হচ্ছে কি হচ্ছে। আমি যেটা বলতেছিলাম, তো গতকালকে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম সম্ভাবনার ক্ষেত্রে। তো সম্ভাবনার ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হারের ফর্মুলাটা জানি কি ছিল? বলো। সামেশন আর আর আই ইনটু আর বার মেবি, না রে, আর এন, এন আছে নিচে। সম্ভাবনার ক্ষেত্রে কোথাও এন নাই। এই ও আচ্ছা আচ্ছা আর আচ্ছা। আই পি আই, বাসায় যে পড়ো নাই এটা, বুঝছো? তোমার অ্যান্সারে বুঝে যাবে। আমি ভুল বলতে পারি না একটা বার। না, তুমি তো সবগুলাই ভুল বলতেছো বেছে বেছে। আর আই আবার বলতেছো এন।
সম্ভাবনার ক্ষেত্রে কোথাও এন এর কাজ নেই, এটা কালকে বারবার বলে দিতে হবে। আর আই পি আই, তো এটার সাথে রিলেট করে পড়তে পারো যে তাহলে পোর্টফোলিওতে কি সামেশন আর আই ডব্লিউ আই, জাস্ট পি আইটাকে আমি ডব্লিউ আই দিয়ে রিপ্লেস করি। ঠিক আছে, বুঝতে পারছো নাকি পারো নাই? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে, তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া পিআইটা তো বুঝলাম যে ওইটার পাশে প্রবাবিলিটিটা দেওয়া থাকতো, যেমন এই যে 0.25, 0.50, 0.25, তো এটার সাথে এটা গুণ করতাম, পরের বার প্লাস করে এটার সাথে এটা গুণ করতাম, পরের বার প্লাস করে এটার সাথে এটা গুণ করতাম, এই যে প্লাস পরেরটার সাথে পরের সম্ভাবনা, প্লাস পরেরটার সাথে পরের সম্ভাবনা। এখন ওয়াই বা ডব্লিউ ওয়াই জিনিসটা কি? তো ডব্লিউ মানে হচ্ছে আসছে কি জানো, ডব্লিউ কামস ফ্রম হচ্ছে এই যে ডব্লিউ জিনিসটা, আমি একটু তোমাদের যদি দেখাই, একটু লিখে দিলে তোমরা ভালো বুঝতে পারবা। এই যে ডব্লিউ স্ট্যান্ডস ফর হচ্ছে ওয়েট, স্ট্যান্ডস ফর কি, ওয়েট। ওয়েট মানে কি বলবা যে ওজন, হ্যাঁ কাইন্ড অফ একটা ওজনই, বাট এই ওজনটা ওই ওজন না। ধরো তোমার কাছে 10 টাকা আছে, কয় টাকা, কত টাকা দশ আছে? টাকা 10 টাকা। তোমার কাছে তিনটা প্রজেক্ট আছে, এ, বি, আর হচ্ছে সি। তো তুমি এ প্রজেক্টে 4 টাকা, বি প্রজেক্টে 4 টাকা, আর সি প্রজেক্টে 2 টাকা ইনভেস্ট করছো। ঠিক আছে, তো এটা হয়ে গেল পোর্টফোলিও। তো এখন তোমাকে ডব্লিউটা কিভাবে বের করা করতে হবে, দেখো যে আমি লিখবো ডব্লিউ এ, অর্থাৎ টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে এর অংশ কত সেটাকে বলতেছি আমরা ডব্লিউ এ বা ওয়েট অফ এ। তো কিভাবে বের করব, ওই এ এর ইনভেস্টমেন্টটা কত, তার টোটাল টাকা কত, 10, এটা হবে ওয়েট অফ এ 0.4। বুঝতে পারছো নাকি পারো না? ডব্লিউ বি, বুঝছি। ডব্লিউ বি তাহলে কি হবে, এই যে দেখো ডব্লিউ বি আমার, বি তে ইনভেস্টমেন্ট ছিল 4 টাকা, আর টোটাল ইনভেস্টমেন্ট ছিল 10 টাকা, তার মানে 10-এর 4, অর্থাৎ 0.4 মানে হচ্ছে আমি তো দুইটা প্রকল্প যেই নাম থাকুক, আমি হচ্ছে ফার্স্ট এরটা এ ধরে ডাব্লিউ এ, আর সেকেন্ডটা ডাব্লিউ বি এভাবে ধরবো। না, শুধু যে এ বি ধরবা তা না, ধরো আমি বললাম আর কি, সাপোজ এবিসি বলে দিলে, এখন যদি পদ্মা বলে তো তুমি লিখবা ডব্লিউ পদ্মা, পরেরটা যদি বলে মেঘনা তাহলে ডব্লিউ মেঘনা। আচ্ছা। ঠিক আছে, বুঝতে পারছো? তো এটা আমি একটু দেখাই তোমাদের। আহ এখানে তোমরা, এখানে কঠিন করে বলা আছে, আমি অত কঠিনে যাচ্ছি না। এই যে এটা দেখো, উদাহরণ 8 নাম্বারটা, কামনা পড়ো তো উদাহরণ 8, এটা। জনাব আরিফ তার সঞ্চিত 1 লক্ষ টাকা দুটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছে। হুম। এ কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ 60,000 টাকা এবং বি কোম্পানিতে বিনিয়োগের পরিমাণ 40,000 টাকা। হুম। এ ও বি কোম্পানির আয়ের হার যথাক্রমে 20% ও 30% হলে হুম। জনাব আরিফের পোর্টফোলিওর আয়ের হার নির্ণয় করো। আচ্ছা, তো এটা যখন বলবে তোমার আগে বুঝতে হবে যে পোর্টফোলিও আয়ের হারের ফর্মুলাটা কি। আর আই ডব্লিউ আই, তো দুইটা প্রকল্প যেহেতু, আমার দুইটা প্রকল্পের আয়ের হার দেওয়া আছে, মানে আর আই দেওয়া আছে, যে আর এ মানে রিটার্ন অফ প্রকল্প এ, এই যে 20% দেওয়া আছে, আর আর বি অর্থাৎ রিটার্ন অফ বি প্রকল্প 30% দেওয়া আছে। তো আমি আরটা পাইছি, এখন ডব্লিউটা বের করবো। এই যে দেখো ডব্লিউ এ কিভাবে বের করছে, এটা একটু যদি তোমরা খেয়াল করো, তো আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম ওয়েট অফ এ, অর্থাৎ টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে এর অংশ কতটুকু। টোটাল ইনভেস্টমেন্ট ছিল 1 লাখ, এর মধ্যে 60,000 টাকা ইনভেস্ট করছিল এ তে, তাইলে এর ইনভেস্টমেন্টের পার্ট হচ্ছে 0.6%। ডব্লিউ বি এর কথা চিন্তা করো, টোটাল ইনভেস্টমেন্ট 1 লাখ, আর বি তে ইনভেস্ট করছিল 40,000 টাকা, তাহলে বি এর ওয়েট কত, 0.4। কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তো এখন ফর্মুলায় বসাই দিবা আর এ ইন্টু ডব্লিউ এ প্লাস আর বি ইন্টু ডব্লিউ বি। তো ওরা ডব্লিউ এ ইন্টু আর এ লিখছে, আমরা উল্টা লিখি, ওইটাই ভালো। যে তুমি যদি এই যে এটা লেখো, কোথায় জানি আর এখানে আমি, আরপিটা কি, যে রিটার্ন অফ পোর্টফোলিও? কোনটা, হ্যাঁ হ্যাঁ, আর পি ওটা গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার পোর্টফোলিওর ক্ষেত্রে, যাই বল, এটাই আর পি, এটাই আর বার পোর্টফোলিওর ক্ষেত্রে। ঠিক আছে, এই যে দেখো আর এ 20%, আর আর এ প্রকল্পের ওয়েট হচ্ছে 0.6, এই যে দেখো 0.6 দিছে, প্লাস
বি প্রকল্পের আমার আয়ের হার ছিল 30%, এই যে, আর বি প্রকল্পের ওয়েট ছিল 0.4। দেখো 0.4 গুণ করে আর দুইটা প্লাস করে 24% হচ্ছে আমার পোর্টফোলিও আয়ের। পারবা না ইনশাল্লাহ? মানে এটা আপনার তো সবগুলোর সেম, যে 1 লাখ টাকার কত পার্সেন্ট বা কত হাজার টাকা ওখানে ইনভেস্ট করছে ওই, মানে একটা প্রকল্পেরটা দেখাবো ফার্স্টে। হ্যাঁ, মানে তুমি সবগুলা প্রকল্পেরই ওয়েট বের করে নিবা, যে টোটাল ইনভেস্টমেন্ট 10 লাখ। এ ধরো যে দুই তিনটা প্রকল্প থাকলে। হ্যাঁ, তাইলে দুই তিনটা প্রকল্পেরই করবা। এখানে কি আমি একটা প্রকল্পের করছি, এই যে ডব্লিউ এ আবার ডব্লিউ বি, ধরো সি প্রকল্প ছিল, তাহলে না না না, ডব্লিউ আপনাকে সিও বের জিজ্ঞেস করতে করতেছি হবে। কোশ্চেনে, বোর্ডে বা কোশ্চেন কিরকম হয় যে মানে দুইটা প্রকল্পই দেয়, এর চেয়ে বেশি তো আর দেয় না। আরে দেয়, তিনটাও দেয়। তো WA B C তে দিব? তুমি আমার কথাই বুঝো নাই, যে সব সময় যে এ বি প্রকল্প বলা থাকবে তাও তো না, পদ্মা প্রকল্প তো বলতে পারে, তখন লিখতে হবে ডব্লিউ না 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 পদ্মা। না, হ্যাঁ বুঝতে পারছি। এখন বুঝছো? হ্যাঁ মানে WR এগুলা সেম থাকে, জাস্ট প্রকল্পের নাম চেঞ্জ হয়। হ্যাঁ, প্রকল্পের নাম চেঞ্জ হইতে পারে। এই যে, যেহেতু বলছে দুইটা প্রকল্প এ বি, তাই এ আর বি দিছে। যদি দিত যে কামনা আর অর্পা, তাহলে আর কামনা আর অর্পা এইভাবে দিত। আমার কথা আমি আচ্ছা। বুঝাইতে পারছি আই গেস। হ্যাঁ। আচ্ছা, তো পোর্টফোলিও আয়ের হার পারবা ইনশাল্লাহ? জি। হ্যাঁ, ঝামেলাটা কোথায় হবে জানো? এই যে, এই ফর্মুলাতে ঝামেলাটা, এটা হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি বা পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি, আমরা যাই বলি, মানে ঝুঁকি তো পরিমাপ করি, আদর্শ বিচ্যুতি। তো এই পোর্টফোলিওর সংজ্ঞা বলতেছি, পোর্টফোলিওর যে ফর্মুলা, এটা একটু কঠিন টাইপ অফ ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা, আহ একটু পড়ো তো, যে লাইনগুলো দাগানো আছে, কেমন একটু পড়ো তো এখান থেকে। কি বলছে? পোর্টফোলিও ঝুঁকি পরিমাপ। পোর্টফোলিও ঝুঁকি বলতে বিভিন্ন আর্থিক সম্পদে বা প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে যে পোর্টফোলিও গঠন করা হয়েছে তার ঝুঁকিকে বোঝায়। হ্যাঁ, পোর্টফোলিও ঝুঁকির আদর্শ বিচ্যুতির মাধ্যমে পরিমাপ করা হয়। হ্যাঁ। আর তার পোর্টফোলিও মানে গঠনের তুমি উদ্দেশ্য শুধু হলো পোর্টফোলিও ঝুঁকি না, যে কোনো ধরনের ঝুঁকি এই এই ফিনান্সের ক্ষেত্রে আমরা পরিমাপ করব আদর্শ বিচ্যুতি দিয়ে। ঠিক আছে? তো আর পোর্টফোলিও গঠনের উদ্দেশ্য হলো ঝুঁকি হ্রাস করা, যেটা আমাদের, আমি আগেই বলছি তোমাদের। আচ্ছা, তো তারপরে বলছে, দেখো কি বলছে, পোর্টফোলিও ঝুঁকি যেসব বিষয়ের উপর নির্ভর করে তা কি কি, তো বলো তো। পোর্টফোলিওর অন্তর্ভুক্ত আর্থিক সম্পদ সমূহের মধ্যে সহ সম্বন্ধ, তারপর দুটি সম্পদের আয়, এগুলো পড়বো নাকি? হ্যাঁ, পুরাটাই ওই ওই লাইনটা পড়ো, খালি উপরে 1 নম্বর লাইনটাই পড়ো। দুটি সম্পদের আয়ের হারের মধ্যে সম্পর্ক বা সহসম্বন্ধ ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হতে পারে। হুম, সহসম্বন্ধের মান 1 হতে -1, +1 এর মধ্যে থাকে। সম্পদ, -1 থেকে +1 এর মধ্যে আচ্ছা, থাকে। -1 থেকে +1। হ্যাঁ। সম্পদের আয়ের হারের মধ্যে কোনো সম্পর্ক না থাকলে তখন সহসমন্বয়ের মান শূন্য হয়। আচ্ছা, এটা মধ্য না, এটা মধ্যে, একার আছে। আচ্ছা, কোনো সম্পর্ক না থাকলে সহসম্বন্ধের মান 0 হয়। আচ্ছা, তোমরা এটা বুঝবা না ওইভাবে। আহ আমি যদি তোমাদেরকে একটা ম্যাথ দেখাই, যদি আমি পাই। এই যে, ধরো, ক্রমিক নং এ, জনাব হাসান সাহেব তার কোচিং থেকে উপার্জন 100% অর্থ দুইটি সিকিউরিটি এ এবং বি তে বিনিয়োগ করেছেন, যথাক্রমে 40 এবং 60% হারে। আয়, প্রত্যাশিত আয়, মানে সরি, 100% টাকা 40% এতে আর 60% বি তে ইনভেস্ট করে। তো বলছে যে সিকিউরিটি এর প্রত্যাশিত আয়ের হার, মানে তোমার হচ্ছে পোর্টফোলিও আয়ের হার 5%, সিকিউরিটি বি এর পোর্টফোলিও আয়ের হার 10%। তোমার আর পোর্টফোলিও আয়ের হার বের করতে হবে না। আদর্শ বিচ্যুতিও বের করেছে 8% আর 6%। তো উল্লেখ্য, সিকিউরিটির দুটি সহসম্বন্ধ, এইটাই হচ্ছে এই যে এইটা, যেটা পড়তেছিলাম আমি। এই যে, আর্থিক সম্পদের মধ্যে সহসম্বন্ধ দুটি সম্পদের আয়ের হারের মধ্যে সম্পর্ক। তো এরকম আলাদা করে আরেকটা ইনফরমেশন দেওয়া থাকবে এইভাবে, যেগুলো আগে কিন্তু ছিল না। তো বললে জনাব হাসান সাহেবের পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ নির্ণয় করো। আবার বলছে যদি সিকিউরিটি দুইটির
সহসম্বন্ধ -1 হয়, তাহলে পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ কত হয়? তো পোর্টফোলিও ঝুঁকির ফর্মুলাটা হচ্ছে তোমার এই যে এইটা। আচ্ছা দেখো, একটু খেয়াল করো, পোর্টফোলিও ঝুঁকি পরিমাপের তোমার যে ফর্মুলাটা, এটা লিখবো হচ্ছে সিগমা পি। সিগমা স্ট্যান্ডস ফর আদর্শ বিচ্যুতি, আর পি স্ট্যান্ডস ফর পোর্টফোলিও, অর্থাৎ আদর্শ বিচ্যুতি অফ পোর্টফোলিও। এতটুকু ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে এতটুকু? না। আচ্ছা, তো একটা বড় রুট ওভার দিই। রুট ওভারের ভিতরে প্রথম হচ্ছে ডব্লিউ এ স্কোয়ার সিগমা এ স্কোয়ার। আচ্ছা, ডাব্লিউ এ আমরা যেটা বের করছিলাম না, এই যে 0.6, এই যে, খেয়াল আছে? ওয়েট অফ ইনভেস্টমেন্ট এ, অর্থাৎ টোটাল হ্যাঁ। ইনভেস্টমেন্টের মধ্যে এ তে কত অংশ আছে ওইটা স্কোয়ার, এই যে এইটা, ওইটা ইন্ডিকেট করতেছে। আর পরে হচ্ছে সিগমা এ স্কোয়ার, অর্থাৎ ওই, এই যে এখানে দেখো, একটা খেয়াল করে দেখো, এই যে সিকিউরিটি এ এর প্রত্যাশিত আয়ের হার 6, আদর্শ বিচ্যুতি 10, এই 10টাই তো আদর্শ বিচ্যুতিটাই হচ্ছে সিগমা, তার মানে সিগমা এ স্কোয়ার মানে এই, এইটা স্কোয়ার। ঠিক আছে? ডব্লিউ এ স্কোয়ার সিগমা এ স্কোয়ার। এতটুক বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। তো এরকম করে তোমার কাছে যত প্রকল্প থাকবে, সেই কয়টা প্রকল্প লিখতে হবে। যেমন এখানে দুইটা প্রকল্প আছে, তাই ডব্লিউ বি স্কোয়ার সিগমা বি স্কোয়ার। ধরো তোমার কাছে তিনটা প্রকল্প আছে, তাই লিখতে তো প্লাস ডব্লিউ সি স্কোয়ার সিগমা সি স্কোয়ার। তো যতগুলো আছে সেগুলো সব প্লাস হবে। এরপরে সবগুলা প্লাস করে তুমি যেটা করবা, 2 ইন্টু ডব্লিউ এ ডব্লিউ বি। এই যে ডব্লিউ এ ডব্লিউ বি, এটা কিন্তু আর উপরে স্কোয়ার নাই, প্লাস ইন্টু সিগমা এ সিগমা বি। আর যদি তিনটা প্রকল্প থাকতো তাহলে আমি লিখতাম 2 ইন্টু ডব্লিউ বি ডব্লিউ সি ইন্টু সিগমা এ সিগমা বি সিগমা সি। ঠিক আছে? আর হচ্ছে আর এ বি, অর্থাৎ রিলেশন অফ এ বি। তো রিলেশন অফ এ বির মান এইখানে খেয়াল করে দেখো, যে +1 দেওয়া, এইটা এই জন্য দেখো, যে আর এ বি এখানে 1 দিচ্ছে, +1। যদি -1 থাকতো তাহলে -1। ফর্মুলাটা কি বুঝতে পারছো তোমরা সবাই? দুইজনই, আপাতত দুইজনই আছে, একটু খেয়াল করে দেখো হ্যাঁ, তো। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে পোর্টফোলিও ঝুঁকি যদি নির্ণয় করতে বলে, ফর্মুলা হচ্ছে রুট ওভার। রুট ওভার, যদি দুইটা প্রকল্প থাকে তাহলে লিখবো ডব্লিউ এ স্কোয়ার সিগমা এ স্কোয়ার প্লাস ডব্লিউ বি স্কোয়ার সিগমা বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ডব্লিউ বি ইন্টু সিগমা বি ইন্টু আর এ বি। আর যদি তিনটা থাকে তাহলে আমি লিখবো রুট ওভার ডব্লিউ এ স্কোয়ার সিগমা এ স্কোয়ার প্লাস ডব্লিউ বি স্কোয়ার সিগমা বি স্কোয়ার প্লাস ডব্লিউ সি স্কোয়ার সিগমা সি স্কোয়ার প্লাস 2 ইন্টু, এই যে, এখানকার 2 ইন্টু ডব্লিউ বি ইন্টু ডব্লিউ সি ইন্টু সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু সিগমা সি, আর এটা ইন্টু হয়তো ইন্টু আর এ বি সি। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? হ্যালো? এই যে সূত্রে যে টু আছে, মানে এই টুটা চেঞ্জ হবে না? না না, টুটা চেঞ্জ হবে না, ফর্মুলা 2। আর এই যে, এই যে আর এ বি আছে, এটাতে যদি সি পর্যন্ত প্রকল্প থাকতো তাহলে কি তাহলে তুমি আর এ আর বি এ সি বি দিতাম সি নাকি লিখতা, শুধু আর হ্যাঁ, এ বি? আর এ বি সি লিখতা। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই নিচের সূত্রটা এটা এটা কিসের? আচ্ছা আমি সেমই বলি, না? জাস্ট সেমই, অথবা জাস্ট তো দিয়ে এই যে আমি বলি এই এতটুকু অংশের নাম, আমি যতটুকু সার্কেল করছি, এতটুকু অংশকে আমরা বলি কভ এবি। ঠিক আছে? হুম। হ্যাঁ, তো মানে সিগমা জি জি। এ ইন্টু সিগমা বি, মানে রুট ওভার সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু আর এ বি, আমি যদি করি তাহলে আমি পাবো কভ এবি। আচ্ছা, এখন কথা হচ্ছে, যদি তোমাদের আর এবি দেওয়া না থাকে, অর্থাৎ সম্পর্ক বা রিলেশন, এই যে +1, এই যে যেমন এখানে দেওয়া আছে সহসম্বন্ধ +1 সহসম্বন্ধ -1, ধরো কোনো প্রশ্নে বলা নাই,
তখন তোমাকে এই পুরা অংশটা মান ধরতে হবে 1, নট অনলি যে আর এ বি, পুরা অংশটার মান ধরতে হবে 1, এটা একটু খেয়াল রাখো। এজন্য আমি দেখো লিখে রাখছি যে আর এ বি দেওয়া না থাকলে কভের মান 1 ধরবো, নট অনলি আর এ বি। এই সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু আর এ বি, আর উপরে তো রুট ওভার আছে, এই পুরাটাকে বলতেছি আমরা কভ এ বি, বা এটাকে আমরা বলতে পারি সংশ্লেষাঙ্ক বা সহভেদাঙ্ক। তোমরা কি বুঝতে পারছো ফর্মুলাটা? এটা আমি একটা, হ্যাঁ, এই যে কি বললেন, কি বেদাঙ্ক না কি যেন বললেন, এটা বুঝি না। সহভেদাঙ্ক, কভ এ বি, কভ এ বি। আচ্ছা আমি বলি আবার, দেখো এই ফর্মুলাটা দেখছো? কোনটা? হুম, এই যে এটা হ্যাঁ মার্ক হ্যাঁ করতেছি, দেখতেছো না? হ্যাঁ আচ্ছা, এটা দেখছো? হ্যাঁ। পার্থক্যটা জি, কোথায়? ওই যে ওইটা কোবেক না কি যেন, কোবেব, সরি। কভ ওইটা। এ বি মানে দুইটা প্রকল্প এ আর বি, হ্যাঁ, তাই হচ্ছে কোভেরিয়েশন অফ এ বি। তো কভ এ বি হচ্ছে এই যে এতটুকু পার্ট, মানে এটাকেই কভ এ ফার্স্টে বি হচ্ছে একটু বলতেছে। ডিটেলে দেখা। হ্যাঁ, তো তোমার প্রশ্নে যদি এই যে এরকম মান দেওয়া না থাকে, সহসম্বন্ধ, অর্থাৎ সহসম্বন্ধ বলতে আমরা যে এই পার্টটুকু বোঝাচ্ছি আর এ বি, এইটা যদি দেওয়া না থাকে, এই পুরা পার্টটাকে অর্থাৎ কফ পার্টটাকে তুমি 1 ধরবে। ঠিক আছে? হ্যালো? জি জি ভাইয়া। আচ্ছা, তো আহ হ্যাঁ, বলো তো কি প্রশ্নটা ছিল? প্রশ্নটা ছিল হচ্ছে এখানে যে সিওভি, হুম, তারপর হচ্ছে এবি দেওয়া, এখন ও জিজ্ঞেস করতেছিল যে সিওভি এর মান কি 1 হবে নাকি অ্যান্সারে হচ্ছে গিয়ে -0 অর -1 হবে, এমন কিছু হবে নাকি, ও জিজ্ঞেস মানে করতেছিল। কিছু না থাকলে এটার মান কত হবে সেটা? হ্যাঁ। 1, ডিরেক্ট 1, মানে এই এতটুকের মান মানার ডিরেক্ট রেজাল্ট 1 হবে। কোনো কিছু 0 আসার কথা। না, এটা তোমার ম্যাথ করার পর যেটা খুশি সেটা আসতে পারে, এটা নিয়ে কনসার্ন হওয়ার দরকার। আচ্ছা। বাট এই আর এর মানটা যেটা, এই যে এই আর এর মানটা হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, ইন বিটুইন কিছু হবে, এর বাইরে যাবে না, অর্থাৎ -2 হবে না, অথবা আর এর মান 2 হবে না, মানে -1 থেকে +1 এর মধ্যে কিছু একটা হবে। আচ্ছা, এখন একটা ম্যাথ দেখি, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। ওকে, দেখো এই উদাহরণ 9 নম্বর প্রশ্নটা বল। উদাহরণ 9, জনাব হ্যাঁ, আতিক দুটি আর্থিক সিকিউরিটিতে বিনিয়োগ করছেন। দুটি সিকিউরিটি এ ও বি এর প্রত্যাশিত আয়ের হার ও আদর্শ বিচ্যুতি নিম্নরূপ করে হুম, হচ্ছে এটাও পূর্ব। হ্যাঁ, সিকিউরিটি এ হচ্ছে প্রত্যাশিত আয় 6% আর আদর্শ বিচ্যুতি 10%। সিকিউরিটি বি 10% প্রত্যাশিত আয়, আদর্শ বিচ্যুতি হচ্ছে 8%। আর জনাব হ্যাঁ, আতিক দুটি সিকিউরিটিতে সমানভাবে বিনিয়োগ করেছেন। করণীয়, আচ্ছা ক হ্যাঁ। হচ্ছে যদি উল্লেখিত সিকিউরিটি দুটির সহ সম্বন্ধ ও যোগ 1 হয় তাহলে আচ্ছা, জনাব +1, আচ্ছা আতিকের 1 মিনিট, এখানে মানে +1 প্লাস। মানে হচ্ছে যে এই আরটা আছে না ফর্মুলার, যে এই যে আর, আর এ বি, হ্যাঁ, এইটার মান হচ্ছে 1। আর যদি মাইনাস থাকতো তাহলে তোমাকে বলতে হতো মাইনাস। এটাই সহ সম্বন্ধ। হ্যাঁ, এটাই সহসম্বন্ধ। আচ্ছা দেন লিখে রাখ। তো বলেই দিছে যে যদি সহসম্বন্ধ না বলে সহ সম্পর্ক বলতে পারে, বা দুটি সিকিউরিটির মধ্যে এই রূপে সম্পর্ক বিদ্যমান, এরকম বলতে আচ্ছা। পারে। হুম, আচ্ছা, তাইলে বলছে যদি হয় তাহলে জনাব আতিকের পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ, পোর্টফোলিও আয়ের হার ওরা দিয়েই দিছে। যদি এটা না দিত, সরি, ওরা যদি প্রত্যাশিত আয় দিয়ে তোমাকে যদি বলতো যে পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো, তাহলে তুমি আগে ডব্লিউ আইটা বের করতে, ডব্লিউ আই হয়তো 50-50, ওইটা করে যে এই ফর্মুলাটা ইউজ করে কি আয় ভাইয়া? পোর্টফোলিও। হ্যাঁ, কি আয় বললেন? কি আই মানে? ডব্লিউ আই, ডব্লিউ আই। ও ডব্লিউ আই, আচ্ছা আচ্ছা, আমি শুনছি আয়, আচ্ছা পরে। হ্যাঁ,
তো ডব্লিউ আইটা দিয়ে তুমি এখানকার থেকে পোর্টফোলিও আয়ের হারটা বের করতে পারতো যদি চাইতো, এই যে এই ফর্মুলাটা ইউজ করে। যেহেতু ওরা চায় নাই, ওরা চাইছে ডিরেক্ট এই জিনিসটা, তাইলে এখন ফর্মুলা তো এইটাই হবে না, যেহেতু প্রকল্প দুইটা, তিনটা থাকলে সে না তুমি এখানে আরেকটা সি লাগাইতে, তার মানে ফর্মুলা যে এইটাই দাঁড়াবে। কোনটা? রুট ওভার ডব্লিউ এ স্কোয়ার সিগমা এ স্কোয়ার প্লাস রুট ওভার ডব্লিউ বি স্কোয়ার সিগমা বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ডব্লিউ এ ডব্লিউ বি ইন্টু সিগমা এ ইন্টু সিগমা বি ইন্টু আর এ বি। তো এইখানে একটু খেয়াল করে দেখো, ওরা ডব্লিউ এ ডব্লিউ বি কিভাবে বের করছে। ওরা যেহেতু বলছে দুইটা সিকিউরিটিতে সমানভাবে বিনিয়োগ করে, তাহলে দুইটার ওয়েটই 0.5 0.5 করে, নাকি? হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ। সিগমা এ প্রশ্নে বলা আছে 10% 8%, এগুলো তোমার প্রশ্নেই দেওয়া থাকবে, 10% 8%। আর এই যে সম্পর্ক বা আর অথবা আর এ বি, এই যে দেখো +1, মান সাজায় এখন তুমি হচ্ছে ফর্মুলাটা লেখো। লিখছে দেখো, রুট ওভার ডব্লিউ এ স্কোয়ার সিগমা স্কোয়ার প্লাস ডব্লিউ বি স্কোয়ার সিগমা বি স্কোয়ার প্লাস 2 ইন্টু ডব্লিউ এ ডব্লিউ বি ইন্টু সিগমা এ সিগমা বি ইন্টু আর এ বি। তো এইখানে দেখো, ওই যে ওয়েট অফ এ বের করছিলাম না আমরা 0.5, তো রুট ওভার 0.5 স্কোয়ার, এই এতটুকের কাজটা হইলো, ইনটু সিগমা এ স্কোয়ার। এই সিগমা এ স্কোয়ার আমরা, সিগমা এ হচ্ছে 10, তো সিগমা এ স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার। এতটুকু বুঝতে পারছো? জি জি। প্লাস ডব্লিউ বি স্কোয়ার ইন্টু সিগমা বি স্কোয়ার, তো ডব্লিউ বি অর্থাৎ ওয়েট অফ বি, এটাও 5 ছিল অর্থাৎ 0.5, এই যেখানে দেখো 0.5 স্কোয়ার ইন্টু সিগমা বি স্কোয়ার, তো সিগমা বি এর মান ওরা 8 দিয়ে রাখছে, তাই এখানে দেখো 8 স্কোয়ার। আচ্ছা, পরে হচ্ছে প্লাস 2 ইন্টু ডব্লিউ এ অর্থাৎ ওয়েট অফ এ, এটা হচ্ছে 0.5, ডব্লিউ বি অর্থাৎ ওয়েট অফ বি, এটাও 0.5 ইন্টু সিগমা এ অর্থাৎ আদর্শ বিচ্যুতি অফ এ 10, সিগমা বি অফ অর্থাৎ আদর্শ বিচ্যুতি অফ বি 8, ইন্টু আর এ বি যেটা হচ্ছে এই যে +1। তো করে দেখো, সবকিছু করে তোমার এইগুলো যদি করো, তাহলে এই এতটুকের মান আসবে 25, এতটুকের মান আসবে 16, আর এই এতটুকের মান আসবে হচ্ছে কি তোমার 40। করে দেখো যে রুট ওভার 81, 81 কে রুট করলে হয় +-9, এটাই অ্যান্সার। আর পরের যে ফর্মুলাটা সবকিছু একই থাকবে, জাস্ট এই আর এ বিটা -1 হয়ে যাবে, এখানে +1 ছিল অথবা 1 ছিল, এখানে জাস্ট আর এ বিটা -1। এই যে যদি সহসম্বন্ধ -1, বুঝতে পারছো? হ্যাঁ কিন্তু -1 কেন আসলো আগে? ও এটা খতে, আচ্ছা আচ্ছা ঠিক এই আছে। যে দেখ, এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তো দেখো, হ্যাঁ, যদি +1 হয় তখন ঝুঁকি ছিল 9%, আর -1 হইলে ঝুঁকি 1%, তাহলে কোনটার ঝুঁকি বেশি বলো? ঝুঁকি বেশি হচ্ছে 9%। 9%, তাই তো এখানে উপরের উদাহরণতে লক্ষ্য করা যাচ্ছে যে দুটি সিকিউরিটিজের সহসম্বন্ধ +1 হলে তখন পোর্টফোলিও ঝুঁকির পরিমাণ 9, আর সহসম্বন্ধ যখন -1 তখন ঝুঁকির পরিমাণ হ্রাস পেয়ে হয়েছে 1%। ঠিক আর আছে, যদি তার এটা মানে উল্লেখ না থাকে, নাকি সবসময় থাকে উল্লেখ করা যে প্লাস যদি, ওয়ানই হবে বা -1ই আমি হবে? বলি যদি না থাকে, এই যে 10 8 -1 এই পুরা অংশটার জন্য এক ধরবা, ঠিক আছে, এই পুরা অংশটার জন্য এক ধরবা। এইটাই আমি বলছি কিছুক্ষণ আগে যে 8 যদি আর -1, হ্যাঁ, আবার বলো। 10 8 -1 মানে হচ্ছে প্রত্যাশিত আয়, আদর্শ বিচ্যুতি, আর হচ্ছে গিয়ে এখানের -1। না 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 না, আমি বলি, যদি বলেন। যদি আর এর মান দেওয়া না থাকে, এই যে সিগমা এ সিগমা বি ইন্টু আর এ বি এতটুকের মান 1 ধরি, হ্যাঁ। ও 10 আচ্ছা আচ্ছা 8, আচ্ছা। এই যে এটা আমি হাইলাইট করে দিই আরো একবার, যদি আর এ বির মান দেওয়া না থাকে, এই যে যতটুকু অংশ হাইলাইট করছি, আবার এই যে এটা মনে হ্যাঁ করো না। আরে, আচ্ছা, একটা মিনিট একটু ধৈর্য ধরো, তাহলে বিষয়টা আরো সুন্দর হবে। তো কি হচ্ছে না নাকি? আমি একটু বলি। বলো। মানে হচ্ছে এই যে 2 WA WB এ পর্যন্ত সব যে যেমন আছে তেমনই, শুধু হ্যাঁ, সিগমা এ সিগমা বি আর এ বি এতটুকের মান কিছু যদি না দেওয়া থাকে তাহলে পুরাটাই এক ধরবো, শুধু না এই যে এতটুকের পয়েন্ট না, ফাইভ ইন্টু ওয়ান হয়ে যাবে। এটাও থাকবে এটাও থাকবে, যদি এই অংশটা না থাকে, অর্থাৎ এই সহ সম্বন্ধটা না থাকে, তখন এই পুরো অংশটার মান 1 ধরবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই মিন করতেছে, যাই হোক। হ্যাঁ তো ঠিক আছে, আর এ বির মান যদি না থাকে তাহলে
পুরোটা এক হয়ে যাবে, ঠিক হ্যাঁ, আছে। সিগমা এ সিগমা বি ইন্টু আর এ বি, এই এতটুকু অংশ মানে যতটুকু অংশ হলুদ কালার করা, এতটুকে ওয়ান ধরে নিবা যদি আর এ বি অর্থাৎ সহ সম্বন্ধ বা সহ সম্পর্ক এই মানটা না থাকে। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো যে পোর্টফোলিও ঝুঁকি সবচেয়ে কম হয় কখন, যখন দুইটা বিনিয়োগের মধ্যে সম্পর্কটা -1 থেকে, তাই না? যখন +1 ছিল ঝুঁকি কিন্তু অনেক বেশি, বাট দুইটা বিনিয়োগের মধ্যে সম্পর্ক যখন -1, ঝুঁকিও কিন্তু অনেক। এটা একটা হ্যাঁ। এমসিকিউ কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, অ্যাডমিশনেও আসতে হ্যাঁ। পারে, যে মাইনাস থাকলে দুইটা ইয়া দুইটা বিনিয়োগের মধ্যে সম্পর্ক বা সহ সম্পর্ক যদি মাইনাস থাকে, তখন পোর্টফোলিও ঝুঁকি সবচেয়ে কম থাকে বা কম হয়। আচ্ছা, এখন ঝুঁকি নির্ণয় করে তুমি কোনটা নিবা যেটার ঝুঁকি সবচেয়ে কম? পোর্টফোলিও ঝুঁকি বড় মান অধিক ঝুঁকি নির্দেশ করে, আর ছোট মান কম ঝুঁকি নির্দেশ করে, তাহলে তুমি কোনটা নিবা? অবশ্যই কম ঝুঁকি নিবা। আবার উল্টাও বলতে হ্যাঁ। পারে যে কোনটা নিবা না, তার মানে এই যে এটা নিবা না, তখন এটা নিবা। বুঝতে পারছো? জি। আচ্ছা, ঠিক আছে।